হ্যালো স্টুডেন্টস, এই ক্লাসটায় অ্যাটমিক স্ট্রাকচার মানে একটা অ্যাটমের সমস্ত পার্ট, একবার ক্ষুদ্রতম পার্ট থেকে একদমই বৃহত্তম পার্ট, সমস্তটা আজকে ডিসকাস হবে। ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখবে, আর লাস্টে ভিডিও শেষে কয়েকটা ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আনসার আলোচনা করা হবে। তো দেখো, অ্যাটমিক স্ট্রাকচার বলতে তোমরা কি বোঝো? এতদিন তোমরা পড়ে এসছো একটা অ্যাটম আছে, একটা পরমাণু। পরমাণু কি দিয়ে তৈরি? পরমাণু তৈরি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়ে। এবার এটা তোমরা ভালো করে জানো, প্রোটন আর নিউট্রন কি থাকে? পরমাণু কেন্দ্রে থাকে, আর ইলেকট্রন বাইরে ঘোরাঘুরি করে। তোমাদের আমি আগে কয়েকটা ভিডিওর মধ্যেতে বলেছিলাম যে ইলেকট্রন কোনো পার্টিকেল নয়। এখানে যেমন দেখো দেখানো হয়েছে, সাধারণত সব জায়গাতে এরকমই দেখানো থাকে, ইলেকট্রন একটা গোল বস্তু হিসেবে দেখো ইলেকট্রনকে। কিন্তু ইলেকট্রন আসলে এরকম হয় না। ইলেকট্রন কখনো কখনো এরকম পার্টিকেল হিসেবে কাজ করে, আবার কখনো কখনো ওয়েভ হিসেবে পুরো এলাকায় ছড়িয়ে থাকে। মানে এর কক্ষপথ যেটা দেখছো, এই কক্ষপথটা এই পুরো এলাকাতেও ছড়িয়ে থাকে কখনো কখনো। ঠিক আছে, এবার একটা অ্যাটমের মধ্যে এরকম ভাগ থাকে, অরবিটালে ভাগ থাকে, মানে কি বলবো, এই কক্ষপথগুলো, এই পথগুলোকে অরবিটাল বলা হয়। এবার এই অরবিটালগুলোর মধ্যে অনেক ভাগ থাকে, এস অরবিটাল, পি অরবিটাল, অনেক ভাগ আছে। এবার সেই ভাগগুলোর মধ্যেতে এক একটা ছোট ছোট ঘর থাকে। ঠিক আছে, এইগুলো তোমাদের পরে ডিসকাসে আলোচনা হবে ক্লাস 11-এ। এখন তোমাদের অত না জানলেও চলবে, এখন আপাতত যেরকম জানো অতটুকুই যথেষ্ট। এবার একটা প্রোটন একটা নিউট্রন যখন একসাথে থাকে কেন্দ্রেতে, তখন কখনো মানে একটা প্রোটন কখনো প্রোটন হয়েই থেকে যায় না। প্রোটন প্রোটন আর নিউট্রনের মধ্যে এক ধরনের চার্জ কাজ করে, এক ধরনের পার্টিকেল যেটা সমানে প্রোটন থেকে নিউট্রন, নিউট্রন থেকে প্রোটনে যায়। প্রোটন নাম্বারটা সেম থাকে, কিন্তু একটা প্রোটন যেটা আজকে প্রোটন আছে কালকে সেটা নিউট্রন হয়ে যাবে, আর যেটা আজকে নিউট্রন কালকে সেটা প্রোটন। কিন্তু প্রোটন নাম্বারটা নিউট্রন নাম্বারটা সেম থাকবে, এদের মধ্যে ইন্টারচেঞ্জ হতে থাকবে। মেসন কণা বলে এক ধরনের কণা হয়, যেটা প্রোটন থেকে যখন নিউট্রনে যায়, প্রোটনটা নিউট্রন হয়ে যায়, নিউট্রনটা প্রোটন হয়ে যায়। এত ডিটেলসে তোমাদের জানার দরকার নেই, তাও বলে রাখলাম যদি মনে রাখতে পারো কেউ। ইলেকট্রন আর প্রোটনের মোট আধান, মোট চার্জ সেম হয়, আবার মোট সংখ্যাও সেম হয়। মানে 10টা ইলেকট্রন থাকলে 10টাই প্রোটন থাকবে সাধারণ কেসে। এবার কখনো কখনো দেখা যায় যে প্রোটন বেশি, সেক্ষেত্রে পজিটিভ চার্জ। আবার কখনো দেখা যায় ইলেকট্রন বেশি, সেক্ষেত্রে নেগেটিভ চার্জ। ঠিক আছে, এতটা বোঝা গেছে, এতটা তোমরা জানো। এবার অ্যাটমিক নাম্বার কাকে বলে? দেখো, অ্যাটমিক নাম্বার বলতে বোঝায় টোটাল প্রোটনের সংখ্যা। টোটাল প্রোটনের সংখ্যাকেই অ্যাটমিক নাম্বার বলা হয়। আর মাস অফ অ্যাটম, মাস নাম্বার কাকে বলে? প্রোটন নিউট্রনের কম্বাইন। ইলেকট্রনের মাস প্রোটন আর নিউট্রনের তুলনায় নগণ্য, তাই ওটা ধরা হয় না। ঠিক আছে, মাস হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন, আর অ্যাটমিক নাম্বার হচ্ছে শুধু প্রোটন। অ্যাটমিক নাম্বারকে পরমাণু ক্রমাঙ্ক বলা হয়। কি বলা হয়? পরমাণু ক্রমাঙ্ক। আবার কখনো কখনো পারমাণবিক সংখ্যাও বলা হয়। পারমাণবিক সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক একই জিনিস, যেটাকে অ্যাটমিক নাম্বার বলা হয়, আর এটাকেই বলা হয় প্রোটনের সংখ্যা। ঠিক আছে, নেক্সটে যাওয়া যাক। আইসোটোপ, আইসোবার, আইসোটোন। আইসোটোপ বলতে বোঝায় দুটো অ্যাটম আছে, দুটো পরমাণু বা দুটো বস্তু আছে, ধরো একটা দুটো মৌল আছে। ঠিক আছে, এবার এই দুটোর মধ্যেতে যদি সেম পরিমাণ প্রোটন থাকে, নিউট্রন আর ইলেকট্রন, ইলেকট্রন তো সেমই থাকবে, নিউট্রন আলাদা, প্রোটন সেম, দুটোর মধ্যেতে ধরো এটায় 10টা ওটাও 10টা আছে, নিউট্রন একটায় 5টা একটায় 4টে, কিন্তু 10টা প্রোটন 10টা প্রোটন, দুটোতেই 10টা প্রোটন। তাহলে কি হবে? ওই দুটোকে
দুটো এলিমেন্টকে বলা হবে পরস্পরের আইসোটোপ। বোঝা গেছে? এবার এগুলো তোমাদের ক্লাস 9 বইতে আছে। এবার আইসোবার। আইসোবার কাকে বলে? দুটো, ধরো দুটো এলিমেন্ট আছে, সেই এলিমেন্ট দুটোর মাস নাম্বার যেটা, সেই দুটো সেম, মানে প্রোটন ইলেকট্রনের যোগফলটা সেম। ধরো একটা এলিমেন্ট, তার প্রোটন আছে দুটো, ইলেকট্রন আছে তিনটে, আবার আরেকটা প্রোটন আছে দুটো, নিউট্রন আছে তিনটে, আবার আরেকটা এলিমেন্টে প্রোটন আছে তিনটে, নিউট্রন আছে দুটো। কিন্তু দুটো ক্ষেত্রেতেই 3 আর 2 5, দুটো ক্ষেত্রেতেই মাস নাম্বার কত থাকলো? ভর সংখ্যা 5 থাকলো। তাই সেই জন্য সেক্ষেত্রে দুটোরই ভর সংখ্যা সমান, তাই সেটাকে বলা হয় আইসোবার। আইসোটোন কাকে বলে? আইসোটোন মানে হচ্ছে দুটো এলিমেন্ট আছে, দুটো পরমাণু আছে, এই দুটোর মধ্যেতে নিউট্রন সংখ্যাটা সেম থাকবে। প্রোটন আলাদা হতেই পারে, কিন্তু নিউট্রন সংখ্যাটা সেম থাকবে, সেক্ষেত্রেতে বলা হয় তাকে আইসোটোন। এখান থেকে তোমাদের কোশ্চেন এরকম আসতে পারে, কয়েকটা এলিমেন্ট দিয়ে দিল, তাদের ভর সংখ্যা বা অ্যাটমিক নাম্বার কিছু বলে দিল, বা হয়তো হতে পারে ইলেকট্রন নাম্বার বলে দিল, ইলেকট্রন নাম্বারটাই প্রোটনের সংখ্যা, এটা তোমাদের মাথায় রাখতে হবে। তো সেক্ষেত্রে তোমাদের বলবে কোনটা আইসোটোপ, কোনটা আইসোবার, কোনটা আইসোটোন, এরকম বলতে পারে। ঠিক আছে, পারবে? এবার ইলেকট্রনিক কনফিগারেশন। ইলেকট্রনিক কনফিগারেশন মানে হচ্ছে একটা ইলেকট্রন, একটা ধরো অ্যাটম আছে, তোমরা এটুকু জানো অনেক কটা কক্ষপথ বা অরবিটাল মিলে একটা অ্যাটম তৈরি হয়। এবার এই অরবিটালগুলোতে ইলেকট্রন ঘোরাফেরা করে। ঠিক আছে, এটুকু জানো তোমরা। এবার এই ইলেকট্রনগুলোর একটা সজ্জাক্রম থাকে, যেমন সবার ভেতরের কক্ষপথে দুটো ইলেকট্রন ধরতে পারবে, ব্যাপার থাকে। এটা এসপি অরবিটাল দিয়ে করা হয়। তোমরা আপাতত অরবিটাল না মাথায় রেখে একটা জিনিস মাথায় রাখবে, 2 এর পাওয়ারে n। ঠিক আছে, n হচ্ছে কক্ষপথ নাম্বার, n হচ্ছে নাম্বার অফ অরবিটাল, কক্ষপথ নাম্বার। তাহলে ফার্স্ট কক্ষপথ, তার মানে n এর জায়গাতে 1, তাহলে 2। বোঝা গেছে? দুটো ইলেকট্রন থাকবে। সেকেন্ড কক্ষপথ, তাহলে কী হবে বলো? n এর জায়গায় 2 হলে 2 স্কোয়ার 4, 4টে থাকবে। এরমভাবে করতে হবে প্রত্যেকটা। বোঝা গেছে? এরমভাবে ইলেকট্রনের সজ্জাক্রমে কনফিগারেশন হয়। আপাতত বেসিক তোমরা এটুকু জেনে রাখো। অনেক ক্ষেত্রে এটা কাজ করে না, তোমাদের এখন ওইটা দেওয়া হবে না। দেখো, আর একটা জিনিস মনে রাখো, সবার বাইরের কক্ষপথে সমস্ত এলিমেন্টের ক্ষেত্রে, সবার বাইরের কক্ষপথে ম্যাক্সিমাম বলছি, ম্যাক্সিমাম কটা থাকতে পারবে ইলেকট্রন? 8টা। ম্যাক্সিমাম 8টা থাকতে পারবে। সবার বাইরের কক্ষপথে ম্যাক্সিমাম 8টা থাকতে পারবে, এর বেশি থাকবে না। কম থাকলে হতে পারে 1টা 2টো 3টে 4টে যা খুশি, কিন্তু 8এর বেশি থাকবে না, ম্যাক্স 8টা। এবার যাদের কক্ষপথে 8টাই ইলেকট্রন আছে তাদেরকে বলা হয় ইনার্ট গ্যাস। তাদেরকে ইনার্ট গ্যাস বলা হয়, মানে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস যেগুলো হয়, মানে নিয়ন, আর্গন, হিলিয়াম, ওইগুলো। ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট, ভ্যালেন্সি অ্যান্ড ভ্যালেন্সি ইলেকট্রন। ভ্যালেন্সি মানে হচ্ছে সবার লাস্ট কক্ষপথে কটা ইলেকট্রন আছে, সেটাকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন। ধরো এর সবার লাস্ট কক্ষপথে দুটো ইলেকট্রন আছে, তাই এর ভ্যালেন্স ইলেকট্রন কটা? দুটো। এবার ভ্যালেন্সি কাকে বলে? ভ্যালেন্সি হচ্ছে যদি এই ইলেকট্রনের নাম্বারটা বাইরের সবার বহিস্থ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা সেটা যদি 5-এর থেকে কম হয়, তাহলে সেটাই তার ভ্যালেন্সি, যোজ্যতা, সেটাই তার যোজ্যতা। কিন্তু যদি তার যোজ্যতা মানে সবার লাস্টের কক্ষপথে 5-এর বেশি আছে, বা 5টা ইলেকট্রন বা 5-এর বেশি ইলেকট্রন, ঠিক আছে, তাহলে তাকে বলা হয়, সেক্ষেত্রেতে আমি কি বললাম, সবার বহিস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকতে পারে, তো 5-এর যদি বেশি হয়, ধরো এখানে 5, তো সেক্ষেত্রে এর যোজ্যতা 3,
যটা ইলেকট্রন থাকবে 8 থেকে সেটা মাইনাস হয়ে যাবে 5-এর বেশি হলে, 5 বা 5-এর বেশি। যদি 8টাই থাকে তাহলে ওর যোজ্যতা শূন্য। ঠিক আছে, বোঝা গেছে? আর যোজ্যতা কেন কাজে লাগে এটা তোমাদের আমি শিখিয়েছিলাম, যে বিক্রিয়া হয় যখন, মানে দুটো কম্পাউন্ড, দুটো এলিমেন্ট যখন জুড়বে, তখন তাদের যোজ্যতা অনুযায়ী তাদের সংখ্যা, কত অণু, কত পরমাণু তারা জুড়বে সেটা ডিসাইড হয়। ঠিক আছে, বোঝা গেছে যোজ্যতা কিভাবে ক্যালকুলেশন করা হয়? 5-এর কম থাকলে সেটাই, 5-এর বেশি হলে 8 থেকে সেটা মাইনাস, যত আছে 8 থেকে সেটা মাইনাস হবে। আশা করছি বোঝা গেছে। তারপর দেখো অরবাইটাল আর অরবিট আর নলবাইটাল। অরবিট তো তোমাদের বুঝিয়ে দিয়েছি। অরবাইটাল হচ্ছে একটা অরবিটের মধ্যে অনেক ভাগ থাকে, ছোট 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 ছোট, সরু সরু, মানে একটা ধরে এরকম দেখছো, এটাকে যদি আরো জুম করা হয়, জুম করা হলে দেখবে এখানে এরম আছে, তারপর এরম আছে, তারপর এরম আছে, এই প্রত্যেকটা নাম আছে, এইগুলোকে বলা হয় অরবাইটালস, আর এটাকে বলা হয় অরবিট। বোঝা গেছে? ইলেকট্রন যেখানে ঘোরে সেটাকে অরবিট বলে, যেই পথটা। এবার তো পিরিয়ডিক টেবিল অ্যান্ড এইটা তোমাদের লাস্টে পড়াবো, এটা লাস্টে পড়াবো। পিরিয়ডিক টেবিল বলে একটা টেবিল হয়, মানে একটা ছক, ছক টাইপের হয়। সেখানে কি থাকে, সেখানে পৃথিবীতে যত মৌল আছে সব কটা সেখানে লিস্ট করা, তাদের অ্যাটমিক নাম্বার অনুযায়ী, প্রোটন নাম্বার বা পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী পরপর পরপর সাজানো। এবার সেই সাজানোর দেখে তোমাদের বলতে হবে কোনটা কি ধর্মের, তাদের ধর্মগুলোও নির্দেশ করা থাকে ওখানে। ধর্ম মানে ক্যারেক্টারিস্টিক আর অ্যাটমিক নাম্বার অনুযায়ী যে লিস্টটা করা হচ্ছে সেটাকে বলা হয় পিরিয়ড টেবিল বা পর্যায় সারণী। অনেক কাজে লাগবে এই পর্যায় সারণী, লাস্টে পড়াবো। দেখো এবার আমরা আসছি স্ট্যাটিক ইলেকট্রিসিটি। স্ট্যাটিক ইলেকট্রিসিটি বলতে কি বোঝো তোমরা? ক্লাস 8-এ কিন্তু ছিল। স্ট্যাটিক ইলেকট্রিসিটি মানে হচ্ছে স্থির তড়িৎ। কোনো বস্তুর মধ্যেতে কোনো কারণে, কারণগুলো পরে আলোচনা হবে, কোনো কারণে কারেন্টের তৈরি হলো, মানে ইলেকট্রিসিটি তৈরি হলো। ইলেকট্রিসিটি তৈরি হলে সেটাকে বলা হয় স্ট্যাটিক ইলেকট্রিসিটি। কোনো কারণে তৈরি হলো, বাইরে থেকে এলো না, প্রবাহিত এলো না, তৈরি হলো ওখানেই, ওখানেই তৈরি হলো, ওখানেই স্থির থাকলো, চলাচল করলে চললো, না হলে চললো না, ওখানেই শেষ হয়ে গেল। এটাকে বলা হয় স্ট্যাটিক ইলেকট্রিসিটি। স্ট্যাটিক ইলেকট্রিসিটি কখন কখন কাজে লাগে? আগে দেখো কিভাবে তৈরি হয়। এখানে দেখো একটা ইলেকট্রন, কোনো কারণে একটা ইলেকট্রনকে বের করে দেওয়া হলো একটা অ্যাটম থেকে, তাহলে সেক্ষেত্রে কি, সেটা পজিটিভলি চার্জড হয়ে গেল, প্রোটন সংখ্যা বেড়ে গেল, তাহলে সেক্ষেত্রে এ চার্জড হয়ে গেল, এর মধ্যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি এসে গেল। আর এর মধ্যে ঠিক উল্টোটা, ইলেকট্রন অ্যাড হলো, তার মানে সে নেগেটিভলি চার্জ বা নেগেটিভ স্ট্যাটিক ইলেকট্রিসিটি হলো। বোঝা গেছে? নেক্সট দেখো, এবার দেখো কী কী ভাবেতে স্ট্যাটিক ইলেকট্রিসিটি তৈরি হয়। ফ্রিকশন, কন্ডাকশন, ইন্ডাকশন। ফ্রিকশন মানে ঘর্ষণ, কন্ডাকশন মানে পরিবাহীর মাধ্যমে, আর ইন্ডাকশন মানে আহিত করা। বোঝা গেছে? দেখো ফ্রিকশন মানে হচ্ছে কোনো বস্তু দিয়ে, একটা বস্তু আছে, সে তার উপরে একটা বস্তু দিয়ে ঘর্ষণ করা হলো, যার ফলে এর উপরিতলে এইখানটায় যে ইলেকট্রনগুলো থাকবে সেগুলো বেরিয়ে যাবে, সেই ইলেকট্রনগুলো বেরিয়ে যাবে, যার ফলে ও চার্জড হয়ে যাবে। বোঝা গেছে? ক্লাস 8-এর বইতে একটা ছক আছে, সেই ছকটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে। সেই ছকটাতে মানে পরপর অনেক কটা বস্তুর লিস্ট আছে, সেই বস্তুগুলো প্রথম থেকে শেষ অবধি পরপর দুটো বস্তুকে যদি ঘর্ষণ করা হয়, ফ্রিকশন করা হলে কার মধ্যে নেগেটিভ, কার মধ্যে পজিটিভ চার্জ উৎপন্ন হবে, এইটা টোটাল লিস্ট করা আছে। তোমরা 8-এর বই থেকে সেটা পড়ে নেবে। এবার দেখো কন্ডাকশন। কন্ডাকশন মানে হচ্ছে কোনো বস্তু, ধরো প্লাস চার্জ আছে, একটা নিউট্রাল বস্তু আছে, নিউট্রাল ধাতু আছে, ধাতু ছাড়া কন্ডাকশন কিন্তু হয় না। ঠিক আছে, নিউট্রাল একটা ধাতু আছে, এর সাথে এর কোনোভাবে টাচ হলো, তো এ কিছুটা পজিটিভ হয়ে গেল, এর পজিটিভিটি কিছুটা এর মধ্যে চলে গেল, এটাকে বলা হয় কন্ডাকশন। বোঝা গেছে? এবার ইন্ডাকশন কাকে বলে? ইন্ডাকশন বলা হয় একটা চার্জড বস্তু আছে, একটা নিউট্রাল ধাতু, অধাতু যা খুশি হতে পারে, ঠিক আছে,
বস্তু এখানে রাখা হয়েছে, এবার নিউট্রাল বস্তুটা দূরে আছে, ঠেকে নেই, কিন্তু এর একটা আকর্ষণ বল তো কাজ করছে। তোমাদের বলেছিলাম একটা আকর্ষণ বল কাজ করবে, ফোর্স পড়ানোর সময় বলেছিলাম। সেই আকর্ষণের জন্য এই যেহেতু প্লাস, এই কাকে আকর্ষণ করবে? নেগেটিভকে। এই বস্তুটার সমস্ত নেগেটিভ চার্জ একদিকে, পজিটিভ চার্জ একদিকে হয়ে যাবে। এটাকে বলা হয় ইন্ডাকশন, আহিত করা। এবার এই বস্তুটা যখন চলে যাবে, এটাও আবার নর্মাল হয়ে যাবে, এটা আবার নর্মাল হয়ে যাবে, আবার ছড়িয়ে যাবে চার্জটা। বোঝা গেছে? কোনো নিউট্রাল বস্তুর ওপর কোনো চার্জড অবজেক্টের জন্য যে চার্জের আহিত হয়, মানে সে ওই চার্জটা তার মধ্যে ক্ষণিকের জন্যই তৈরি হলো, মানে সেই বস্তুটা তার সাথে যতক্ষণ থাকবে কাছাকাছি, ঠেকে নয় কাছাকাছি থাকবে, ঠেকে গেলে কিন্তু কন্ডাকশন হয়ে যাবে। দূরে থাকলে, যতক্ষণ কাছাকাছি আছে, তার আকর্ষণে নিউট্রাল অবজেক্টটার নেগেটিভটা একদিকে পজিটিভ একদিকে হয়ে যাওয়া, এই ঘটনাটাকে বলা হয় ইন্ডাকশন, আহিত করা। ঠিক আছে, নেক্সট যাচ্ছি। কুলম্বস ল। বিজ্ঞানে কুলম্ব একটা বলেছিল ইলেকট্রোস্ট্যাটিকে, এই যে আমি বললাম যে আকর্ষণ একটা হবে, আকর্ষণ বিকর্ষণ একটা ব্যাপার তো আছে, প্লাস একটা মাইনাস, এ পরস্পরকে তো আকর্ষণ করবে, প্লাস প্লাস পরস্পরকে বিকর্ষণ করবে, মাইনাস মাইনাস পরস্পরকে বিকর্ষণ করবে। এবার কতটা করবে সেটাকে কুলম্ব বিজ্ঞানী একটা সূত্র দিয়ে দেখালো। দেখো দুটো চার্জ আছে Q1 Q2, প্লাস চার্জ এখানে, দুটো পরস্পরকে বিকর্ষণ করবে। এবার এদের মধ্যে দূরত্ব আর, ঠিক আছে, এদের মধ্যে কতটা ফোর্স কাজ করছে? F। তাহলে F ইকুয়াল টু কে Q1 Q2 বাই আর স্কোয়ার। কেন হলো বোঝা গেছে? ফোর্স সবসময়তে চার্জ দুটোর গুণফলের সমানুপাতে থাকে, আর চার্জ দুটোর মধ্যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে থাকে, মানে দূরত্বের স্কোয়ারের ব্যস্তানুপাতে থাকে। মানে F ইকুয়াল টু Q1 Q2, সরি, F ভ্যারিজ আস Q1 Q2 আর F ভ্যারিজ আস 1 বাই আর স্কোয়ার। এবার এই দুটোকে যখন কম্পেয়ার করা হবে, ক্লাস 9-এ এই জিনিস শেখানো হয় তোমাদের, এই দুটো যখন কম্পেয়ার করা হবে তখন কি হবে? তখন এই জিনিসটা উৎপন্ন হবে। আর কেটা কী করে এলো? ভ্যারিজাস আছে সাইন, ভ্যারিজাস তুলে দিলে, তোমাদের বলেছিলাম প্রপোর্শনাল সাইন তুলে দিলে, প্রপোর্শনাল বা ভ্যারিজাস সাইন তুলে দিলে একটা কনস্ট্যান্ট আসে, সেই কনস্ট্যান্ট হলো কে, এটাকে বলা হয় কুলম্বস কনস্ট্যান্ট। ঠিক আছে, কুলম্বস ল বোঝা গেছে। নেক্সট যাচ্ছি, ইলেকট্রিক ফিল্ড কাকে বলে? ভালো করে বুঝবে। একটা বস্তু ধরো চার্জড আছে, চার্জ করা হয়েছে ওকে স্ট্যাটিক ইলেকট্রিসিটি দিয়ে। এবার ওই বস্তুটার যতটা রেঞ্জের মধ্যে, কোনো বস্তুটা থেকে দূরত্বে, ঠেকে নয়, দূরত্বতে, স্পেসেতে, যতটা রেঞ্জের, যতটা এরিয়ার মধ্যেতে কোনো মাইনাস চার্জ আসলে সে আকর্ষণ করবে, কোনো প্লাস চার্জ আসলে সে বিকর্ষণ করবে। বোঝা যাচ্ছে? সেই এরিয়াটাকে বলা হয় এর ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড। ফিল্ড মানে মাঠ। একটা মাঠ যেমন একটা নির্দিষ্ট এরিয়া অবধি থাকে, সেরকমই ইলেকট্রিক ফিল্ডও একটা নির্দিষ্ট এরিয়া অবধি থাকে। এই ফিল্ডের মধ্যেতে কোনো কিছু ঢুকলে সেই চার্জটা দ্বারা সে আকর্ষিত হবে, নাহলে বিকর্ষিত হবে। ফিল্ড থেকে বেরিয়ে গেলে সে কোনো অনুভবই করবে না। বোঝা গেছে? এই রকম দেখতে হয় অনেকটা ইলেকট্রিক ফিল্ডকে। তারপর দেখো, আর হ্যাঁ, এই ফিল্ডের মধ্যেতে আসলেই কোনো কিছু ইন্ডাকশন হবে, আহিত হবে, কারণ আকর্ষণ বিকর্ষণ তখনই হবে। ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যান্ড পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল মানে হচ্ছে বিভব, বিভব বলা হয়। পোটেনশিয়াল ডিফারেন্স মানে বিভব পার্থক্য। এবার যখন দুটো চার্জ আছে, দুটো সেম কাইন্ড অফ চার্জ, বিভবের অরিজিনাল সংজ্ঞাতে বলা হয়, ক্লাস 10-এ আছে তোমাদের এটা, বিভব পার্থক্য। বিভব জেনারেলি কী হয়? জেনারেলি কারেন্ট ইলেকট্রিসিটির ক্ষেত্রে বা চলতরিতের ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু স্ট্যাটিক ইলেকট্রিসিটিতেও মাঝে মাঝে ব্যবহার হয়ে থাকে। বিভবের মেন সংজ্ঞাটা হলো, পোটেনশিয়ালের সংজ্ঞাটা, একটা পয়েন্ট আছে, প্লাস পয়েন্ট,
একটা বিন্দু ধনাত্মক আধান আছে, সেই আধানের মধ্যেতে অসীম দূরত্ব বা যে কোনো দূরত্ব হতে পারে থেকে একটা পজিটিভ চার্জ, মানে ওই বস্তুটা তো পজিটিভ চার্জ আছে, আর যেটাকে আনা হচ্ছে ওর মধ্যেও পজিটিভ চার্জ, পরস্পর রিপালশন করবে। এবার আনার জন্য যে কাজটা করা হবে, যে কার্যটা ওকে নিয়ে আসবে, কার্যটা বেশি হলেও তাড়াতাড়ি আসবে, বেশি আসবে, কার্যটা কম হলেও কম আসবে, ধীরে আসবে, ঠিক আছে? এই ওয়ার্ক ডান কার্যটাকে বলা হয় ইলেকট্রিক পোটেনশিয়াল। বোঝা গেছে পোটেনশিয়াল কাকে বলে? একটা ওয়্যারের মধ্যে তো সেম হয়, একটা পয়েন্টেতে কোনো চার্জকে আনতে যে কাজটা করা হচ্ছে সেটাকে বলা হয় পোটেনশিয়াল। পোটেনশিয়াল বেশি হলে, ফোর্সটা যদি বেশি হয়, ওয়ার্ক ডান বেশি হলে বেশি বেশি চার্জ আসবে, ওয়ার্ক ডান কম হলে, কাজটা কম করা হচ্ছে তাহলে কম কম চার্জ আসবে। বোঝা গেছে? একে বলা হয় পোটেনশিয়াল। আর দুটো পয়েন্টের মধ্যে যে পোটেনশিয়াল, ধরো একটা পোটেনশিয়াল, কত তর্কের খাতিরে বলছি, 2, একটা পোটেনশিয়াল 5, তাহলে ডিফারেন্স কত? 3। এরকম পোটেনশিয়াল পোটেনশিয়াল ডিফারেন্স এভাবে তৈরি হয়। এবার পোটেনশিয়াল ডিফারেন্সের জন্যই কারেন্ট ফ্লো হয়। কারেন্ট ইলেকট্রিসিটি পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য ফ্লো হয়, চলতড়ি যেটা। এটা চলতড়ি তোমাদের নেই, তাও বলে রাখছি, পোটেনশিয়াল ডিফারেন্সের জন্যই চলতড়ি তৈরি হয়। একটা ওয়্যারের মধ্যেতে একটা প্রান্তে পোটেনশিয়াল ডিফারেন্স কম, একটা প্রান্তে বেশি থাকে, তাহলে কি হবে? কম, বেশি থেকে পোটেনশিয়াল ডিফারেন্স কমের দিকে আসবে, চার্জ চার্জ সবসময় বেশি থেকে কমের দিকে আসবে। জাস্ট লাইক হিটের মতো, তাপের মতো, তাপ যেমন গরম থেকে ঠান্ডায় যায়, সেরকমই। ঠিক আছে, আর বুঝতে হবে না, এটা এটা আবার পরে বুঝবে তোমরা, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু তাও বলে রাখলাম। ক্যাপাসিটেন্স অ্যান্ড ক্যাপাসিটর, এটাও ইম্পর্টেন্ট নয়, কিন্তু কে বলতে পারে, কোশ্চেন দিয়ে দিতেও পারে। আগে বলে নিই, কন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর। কন্ডাক্টর মানে হচ্ছে প্রবাহী, মানে ধাতব জিনিস বেসিক্যালি, বেশিরভাগ প্রবাহী হয়, লোহা তামা এর মধ্যে দিয়ে ইলেকট্রিক যেতে পারে। আর ইনসুলেটর মানে যার মধ্যে যেতে পারবে না, মানে প্লাস্টিক, এই টাইপের জিনিস, কাঠ, ঠিক আছে? ক্যাপাসিটেন্স আর ক্যাপাসিটর। ক্যাপাসিটেন্স মানে হচ্ছে একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টের মধ্যে চার্জ দেওয়া হলো, কিছুক্ষণ সে স্টোর করে রেখে দিল, তারপর সেটাকে ছাড়া হলো বাইরে, এটাকে বলা হয় ক্যাপাসিটেন্স। আর এই বস্তুটাকে বলা হয় ক্যাপাসিটর, বাংলায় বলা হয় ধারক, এটাকে বলা হয় ধারক, আর এটাকে ধারকত্ব, ঠিক আছে? ক্যাপাসিটারে ব্যবহার করা হয় ব্যাটারিতে কি হয়, ব্যাটারিতে চার্জ তৈরি হয়, ঠিক আছে? চার্জিং ব্যাটারিতেও এক প্রকার চার্জ ওর মধ্যে তৈরি হয়, প্রাইমারি সেল সেকেন্ডারি সেল, ওটা ওটা তোমাদের নেই, বাদ দাও। ক্যাপাসিটারের মধ্যে চার্জকে ধরে রাখা হয়, ঠিক আছে? ধরো এরকম চার্জ এলো, তারপর কিছুটা এলো না, আবার এরকম এলো, আবার কিছুটা এলো না, আবার এরকম এলো, কিছুটা এলো না, মাঝে গ্যাপ। তবে একটা, ধরো লাইটের সাথে কানেক্ট আছে, বা লাইটটা জ্বলবে নিববে জ্বলবে নিববে, তাই তো? কিন্তু তার সাথে যদি একটা ক্যাপাসিটার অ্যাড করে দেওয়া হয়, এর মধ্যে দিয়ে এলো, এসে একটা ফ্লো এখান দিয়ে যাচ্ছে, কন্টিনিউ লাইটটা জ্বলতে থাকবে, কারণ এখানে স্টোর হচ্ছে তো জিনিসটা, কম বেশি হোক না। ধরো একটা উদাহরণ দিয়ে বোঝাই, একটা বালতি আছে এরকম, বালতির মধ্যে একটা কল লাগানো, ধরো, এবার কলটা, এখান দিয়ে জল আসছে পাইপে করে, ঠিক আছে? জল কিছুটা এলো কমে গেল, এতটা হলো, আবার জল কিছুটা এলো কমে গেল, জল পড়তে শুরু করে দিল এখানে, এবার এতটা, আবার কিছুক্ষণ কমে গেল, জল এতটা এলো, আবার জল এলো, আবার এতটা হয়ে গেল। কিন্তু এখানে তো কন্টিনিউ পড়তেই থাকবে, যতক্ষণ না জলটা এই লেভেলে আসছে ততক্ষণ কন্টিনিউ পড়বে, এ কম বেশি হোক না, এর প্রবাহ কম বেশি হোক না, এ তো কন্টিনিউ পড়তে থাকবে। এবার এইটাকেই বলা হয় ক্যাপাসিটর, ধারক, যেটার মধ্যে জমা থাকবে। এবার জমা থেকে নিজের ইচ্ছা মতো অল্প অল্প করে ইউজ করা যেতে পারে কন্টিনিউভাবে। বোঝা গেছে ক্যাপাসিটর কী জিনিস, ক্যাপাসিটেন্স বলা এই ঘটনাটাকে। তারপরে বলা হয়, দেখো ম্যাগনেটিক প্রপার্টি। ম্যাগনেটিক প্রপার্টি কী জিনিস? তোমরা ম্যাগনেট দেখেছো, চুম্বক কখনো? চুম্বক কী ধরনের হয়? চুম্বক এরকম হয়। এবার যেরকম আমি ইলেকট্রিক ফিল্ড বললাম, ম্যাগনেটিক ফিল্ড সেম ধরনের। ম্যাগনেট একটা, ওর মধ্যে চার্জেরই ব্যবহার করা হয় বেসিক্যালি, কিন্তু ম্যাগনেটের ব্যাপারটা আলাদা থাকে, অন্য জিনিস। ম্যাগনেট কিভাবে তৈরি হয় আপাতত তোমাদের সেটা না জানলেও চলবে। ম্যাগনেটের দুটো পোল থাকে, একটা নর্থ পোল, একটা সাউথ পোল, এটা তোমরা জানো। ম্যাগনেটে একটা ফিল্ড থাকে, এই ফিল্ডের মধ্যে আসলে সাউথ পোল
সাউথ পোলকে বিকর্ষণ করবে, নর্থ পোলকে আকর্ষণ করবে, নর্থ পোলকে বিকর্ষণ করবে, সাউথ পোলকে আকর্ষণ করবে। ঠিক আছে, এতটা তোমরা জানো। আর হ্যাঁ, এই দুটোকে পোল বলা হয়, সাউথ পোল, নর্থ পোল। তারপর দেখো, পৃথিবীর একটা ম্যাগনেটিজম আছে, মানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, চৌম্বকত্ব যাকে বলে। সূর্যের আছে, পৃথিবীর আছে, সমস্ত গ্রহের আছে। কেন আছে? পৃথিবীর কেন্দ্রটা এরম 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 করে ঘুরছে। পৃথিবী তো ঘুরছে, কিন্তু কেন্দ্রটা আবার অন্যরকমভাবে আলাদাভাবে ঘুরছে। এই ঘোরার ফলে, পৃথিবীর কেন্দ্রের ঘোরার ফলে একটা এরকম এরম করে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এরকম এরমভাবে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। বোঝা যাচ্ছে? এই ম্যাগনেটিক ফিল্ডটা কি করে আমাদেরকে পৃথিবীর সাথে আটকে রাখছে না? আমি বলেছিলাম গ্র্যাভিটেশন কোত্থেকে আসে? মাসের জন্য, স্পেস টাইমের কার্ভের জন্য। কিন্তু এই ম্যাগনেটিজমের এই কি বলো, এই ম্যাগনেটিক ফিল্ডটার কি কারণ? ম্যাগনেটিক ফিল্ডটার কাজ হলো, বিভিন্ন সময়তে তোমরা খবরে দেখবে সৌরঝড় পৃথিবীর দিকে আসে, আছে কি না? এই সৌরঝড়গুলোকে, কসমিক রেডিয়েশন যেটা আসে, তাকে আটকানোর কাজই হলো ম্যাগনেটিক ফিল্ডের। কসমিক রেডিয়েশন কিছুটা আসলে এই বাইরের ম্যাগনেটিক ফিল্ড একটা একটা করে নষ্ট হয়ে যাওয়ার ফলে একটা ফিল্ড লাস্টে থেকে যায়, সেটা সমস্ত রেডিয়েশনটাকে অ্যাবজর্ব করে নেয়। কমতে 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 আসছে, এসে এখানে অ্যাবজর্ব হয়ে গেল। তারপর যখন চলে গেল জিনিসটা, আবার ম্যাগনেটিক ফিল্ড আগের মতো হয়ে গেল। এইভাবে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড, কসমিক রে, সোলার রে, এগুলো থেকে পৃথিবীকে রক্ষা করছে। তারপর দেখো, ইলেকট্রোম্যাগনেটিজম আর ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট। ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, এটা তোমরা কি বুঝবে? একটা ধরো এরকম লোহার ধাতু, যে কোনো ধাতু হতে পারে, ধাতুরই হতে হবে, কন্ডাক্টর হতে হবে, তার মধ্যে দিয়ে ইলেকট্রিক এরম একটা ওয়্যার এরকম এরকম এরম এরম করে পেঁচানো। ঠিক আছে, এবার ওয়্যার যখন পেঁচানো আছে সেই বস্তুটায়, এরম এরম করে পেঁচানো, এবার পেঁচানো থাকাকালীন এর মধ্যেই যখনই কারেন্ট যাবে, দেখা যায় এই কন্ডাক্টর যেটা, এই বস্তুটা, সেটা কি হয়, আহিত হয়ে যায়। আহিত মানে সেটা খানিকটা আহিত হবে, আর একটু ম্যাগনেটে পরিণত হয়ে যায়। তার সাউথ পোল, নর্থ পোল তৈরি হয়ে যায়, সেটা একটা ম্যাগনেটে পরিণত হয়ে যায়। সেক্ষেত্রে আমরা বলতে পারি একটা ওয়্যারের মধ্যে ইলেকট্রিক যাতায়াত চললে তার একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। সেই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যেতে কোনো অবজেক্ট আসলে, কন্ডাক্টর, সে ম্যাগনেটের মতো আচরণ করে। বোঝা গেছে? যেমন একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, তেমন একটা ওয়্যারের, মানে কারেন্ট ফ্লো হচ্ছে এমন ওয়্যারেরও ম্যাগনেটিক ফিল্ড থাকে। ওটাকে ইলেকট্রিক ফিল্ড বলা হবে না, কারণ ওয়্যারের মধ্যে দিয়ে চলছে। ওয়্যারের বাইরেরও যে ফিল্ডটা তৈরি হবে, ওটাকে ম্যাগনেটিক ফিল্ড বলা হয়। এবার ম্যাগনেটিক ফিল্ড, রাইট হ্যান্ড থাম্ব রুল বলে একটা রুল আছে। এক্ষেত্রে বলা হয় একটা ওয়্যার এরকম যদি থাকে, ঠিক আছে, ওয়্যারটাকে মুঠো করে ধরলে আর বুড়ো আঙুলটাকে ওপরের দিকে করলে, থাম্ব যেটা, এর ডাইরেকশানে কারেন্ট ফ্লো হচ্ছে, মানে ইলেকট্রিকটা এদিকে যাচ্ছে। আর যেদিকে ইলেকট্রিক যাচ্ছে তার সাথে পারপেন্ডিকুলারে 90 ডিগ্রিতে এরম করে সমতল বানিয়ে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। বোঝা গেছে? ছবিটা তোমরা দেখতে পারবে, এই দেখো ছবিটা। ওপর দিকে ওপর দিকে হচ্ছে কারেন্ট ফ্লো, আর নিচের মাঝখানে গোল করে দেখো একটা রাউন্ড, সেটা হলো এর ম্যাগনেটিক ফিল্ডটা কীরকম হয়। এটাকে বলো রাইট হ্যান্ড থাম্ব রুল। ঠিক আছে, বাংলাটা ঠিক আমার এখন মনে পড়ছে না, তোমরা এটা বাংলাটা বলো, কমেন্টে বলো। বার ম্যাগনেট অ্যান্ড ইটস প্রপার্টি। দেখো, বার ম্যাগনেট কাকে বলে তোমাদের ছবিতে দেখালাম, এরকম একটা ম্যাগনেট সমান থাকলে সেটাকে বলা হয় বার ম্যাগনেট। এরকম গোল থাকলে সার্কুলার ম্যাগনেট, এরকম ম্যাগনেট তোমরা দেখেছো। এবার বার ম্যাগনেটের ক্ষেত্রে কয়েকটা প্রপার্টিস আছে, কয়েকটা বলতে নয়, খুব কমই প্রপার্টি আছে। দেখো, একটা ম্যাগনেট এরকম, এর এদিকে নর্থ, এদিকে সাউথ আছে। তো দেখা যায় যে ম্যাগনেটিক ফিল্ড নর্থ থেকে বেরিয়ে সাউথে, সাউথ থেকে বেরিয়ে নর্থে, এরকমভাবে
এরকম এরকম করে যাতায়াত করে। বোঝা যাচ্ছে? এবার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা তোমাদের অনেকবার করিয়েছি। জিওমেট্রিক্যাল লেন্থ অফ আ ম্যাগনেট ইকুয়াল টু ম্যাগনেটিক লেন্থ ডিভাইডেড বাই 0.86। আর আমি এটা রিপিট করব না, তোমাদের এটা অনেকবার পড়িয়েছি। ম্যাগনেটিক লেন্থ কাকে বলে? একটা ম্যাগনেট আছে, তার জিওমেট্রিক্যাল লেন্থ মানে সেই অবজেক্টটার লেন্থ, ম্যাগনেটিক লেন্থ মানে সে কতটা এলাকা জুড়ে তার ম্যাগনেটিক ক্ষেত্রটা কাজ করছে, মানে এইটা। ঠিক আছে? জিওমেট্রিক্যাল লেন্থ ম্যাগনেটিক লেন্থের থেকে এত ভাগ করলে পাওয়া যায়। এইটাই ফর্মুলা। এখান দিয়ে অনেক কোয়েশ্চেন আছে, তোমাদের করিয়েওছি, তোমরা জানো কিরম কোয়েশ্চেন আসে। যারা আগের ভিডিওগুলো দেখোনি দেখে আসবে। টেম্পোরারি অ্যান্ড পার্মানেন্ট ম্যাগনেট। এবার একটা ম্যাগনেট, একটা বস্তুকে ম্যাগনেটে পরিণত করা হচ্ছে। এবার যদি তার মধ্যেতে অনেকটা পরিমাণ তড়িৎ অ্যাপ্লাই করা হলো, অনেকটা পরিমাণ কারেন্ট ফ্লো হলো তার চারদিক দিয়ে, তাহলে সে কী হবে? স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডে পড়ে সে পার্মানেন্ট ম্যাগনেটে পরিণত হয়ে যাবে। আর স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড না হলে অতটা, প্রচুর পরিমাণ ইলেকট্রিক তো যাচ্ছে কিন্তু স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কী হবে? কোনোভাবে ক্যান্সেল আউট করে দিচ্ছে একে অপরকে, তাহলে ওটা টেম্পোরারি হবে, ক্ষণিকের জন্য তৈরি হবে। আবার কারেন্ট ফ্লোটা বন্ধ করে দিলে ম্যাগনেটিক প্রপার্টিও চলে যাবে। টেম্পোরারি ম্যাগনেটকে ইউজ করা হয় রিসাইকেল ক্ষেত্রে, যেমন লোহার জিনিস সব যা একসাথে জড়ো করা হয়, করে লোহার জিনিসকে যে রিসাইকেল করা হয়, তোমরা ইউটিউবে দেখে নেবে, একটা লোহার জিনিসকে রিসাইকেল করার ম্যাগনেট লিখবে, দেখবে চলে আসবে, দেখে নেবে। তো সেক্ষেত্রেতে টেম্পোরারি ম্যাগনেট ইউজ করা হয়। ফোনের মধ্যেতে পার্মানেন্ট ম্যাগনেট আছে, আবার টেম্পোরারি ম্যাগনেটও আছে। পার্মানেন্ট ম্যাগনেট দুটো থাকে ফোনের মধ্যে। যাই হোক, অ্যাপ্লিকেশন অফ ম্যাগনেটিজম, ম্যাগনেটিজম ব্যবহার করা হয় এমআরআই মেশিনে, ইলেকট্রোম্যাগনেট তৈরি করা হয়, কম্পাস, কম্পাস যের মানে যেটা দিক দেখায়, সেই কম্পাসে ইউজ করা হয়। এমআরআই মানে ব্রেনের স্ক্যান করা হয়, যেটা সিটি স্ক্যান, ওইগুলোতে ইউজ করা হয়। ঠিক আছে? আরও যন্ত্র আছে, সেগুলো নাম দিইনি, তোমরা জেনে নিতে পারো, কোশ্চেন আসলে তাহলে পেরে যাবে। এবার কয়েকটা কোশ্চেন প্র্যাকটিস করা যাক। কঠিন কোশ্চেন নয় বেশি, আর অনেকটা রিলেভেন্টও নয়, কিন্তু আমার মনে হয়েছে যে এগুলো তোমাদের জানা দরকার, প্র্যাকটিসের দরকার, নিয়ে এসেছি, তোমরা করতে পারো। দেখো, সব কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। নিচের দুটি গ্যাস বিক্রিয়া করে একটি কঠিন পদার্থ তৈরি করছে, কোন দুটো গ্যাস বিক্রিয়া করে সেটা করবে? এটা বিক্রিয়া করলে কি হবে? একটা গ্যাসই তৈরি হবে। এবার রিয়াকশন মেকানিজম, যেটা আমি রিয়াকশন মেকানিজম নিয়ে একটা ভিডিও আনবো, ঠিক আছে? যোজ্যতা ভ্যালেন্সি দিয়ে রিয়াকশন করা হয় সব, এইগুলো দেখো কি তোমরা এই বয়সে তো এখন বুঝতে পারবে না, আর তোমাদের যদি একসাথে সমস্তটা বলা হয় তোমাদের গুলিয়ে যাবে। ঠিক আছে? তোমরা ফার্স্ট দিনই বলবে স্যার কি পড়াচ্ছে বলে পালিয়ে যাবে। এক্ষেত্রেতে দেখো, এই যে অপশন বি, CO2 আর NH3, এই দুটো বিক্রিয়া করে এটা তৈরি করে অ্যামোনিয়াম কার্বনেট বলে একটা যৌগ তৈরি করে। অ্যামোনিয়াম কার্বনেট বলে একটা যৌগ তৈরি করে, সেই যৌগটা কঠিন, আর বাকি সব কটা এইটা এইটা সব একটা গ্যাস তৈরি করে, সব এক একটা। কেন তৈরি করে, কিভাবে তৈরি করে, এটা তোমাদের অন্য একটা ভিডিও দিয়ে রিয়াকশন মেকানিজম পড়াবো যেদিন, সেদিন বুঝিয়ে দেবো। এবার রিয়াকশন মেকানিজম তোমাদের পড়ালেই তোমরা সব শিখে যাবে এমনটা নয়, কারণ অনেক রিয়াকশন আছে, প্রত্যেকটা রিয়াকশন নতুনভাবে হয়। তোমরা যত প্র্যাকটিস করবে তত ভালো জানতে পারবে। ঠিক আছে? পুরোটাই প্র্যাকটিসের উপর নির্ভর করছে। তারপর দেখো, নিচের কোন যৌগটি পারক্সাইড? পারক্সাইড মানে হচ্ছে একটা অক্সিজেনের সাথে বন্ড থাকবে। বোঝা গেছে? এবার দেখো, এর মধ্যে কোনটার মধ্যে একটা অক্সিজেন আর একটা অক্সিজেনের সাথে বন্ড আছে? দুটো করে, দুটোর বেশি অক্সিজেন, এরকম তো প্রত্যেকটাতেই আছে, কিন্তু কোনটাতে অক্সিজেন দুটোর মধ্যে নিজেদের মধ্যে বন্ড আছে? CO2-র মধ্যে দেখো, কার্বনের 4টে হাত থাকে, মানে
চারটে বন্ড করতে পারবে, তার ভ্যালেন্সিতে কটা ইলেকট্রন আছে? চারটে ইলেকট্রন আছে। এবার চারটে ইলেকট্রন আছে মানে তার ভ্যালেন্সি কত? চার। পাঁচের থেকে কম বলেছিলাম, চার মানেতে আর চারটেকে নিতে পারবে। তবে চারটে ইলেকট্রনকে নিলে তার আটটা ইলেকট্রন হবে, আর আটটা সমস্ত, যেহেতু সমস্ত এলিমেন্টের ম্যাক্সিমাম আটটা থাকতে পারে বহিস্থ কক্ষপথে ইলেকট্রন, তাই সমস্ত মৌলগুলো এলিমেন্টগুলো চাইবে তাদের আটটা করতে। তাই জন্য কার্বন চারটে হাত, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এর চার, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এর আর টোটাল আটটা হয়ে গেল। অক্সিজেনের দুটো হাত, সেম ভাবে দুটো হাত। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে কার্বনের সাথে দুটো অক্সিজেন আছে, অক্সিজেন নিজেদের মধ্যে করছে না, তাই এটা এটা আনসার হবে না। অপশন সি দেখা যাক। অপশন সি, সিতেও সেম ভাবে হবে, দেখা যাবে সালফারের সাথেই জুড়ে আছে। আর অপশন ডিতেও ফসফরাসের সাথেই জুড়ে থাকবে। শুধুমাত্র অপশন বিতে দেখা যায় এরম একটা, এই বেরিয়ে এই অক্সিজেন এরকম থাকে। শুধুমাত্র এর ক্ষেত্রেতেই এরকম থাকে। কারণ 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 কি? কারণ দেখো, এই যে জিনিসটা বেরিলিয়াম, এই বেরিয়াম যে জিনিসটা, বেরিয়ামের যোজ্যতা 2। বেরিয়ামের যোজ্যতা 2, কারণ ওর ভ্যালেন্স ইলেকট্রন কটা? দুটো। আমি বলেছিলাম 5টার কম হলে ওই জিনিসটাই হবে। ওর ভ্যালেন্স ইলেকট্রন 2। ও কি করবে? ওর ভ্যালেন্স ইলেকট্রন যেহেতু 2, ও এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রনের সাথে সিঙ্গেল বন্ড করবে। আর এই ইলেকট্রন যেহেতু, এই অক্সিজেনে যেহেতু দুটো হাত, অক্সিজেন দুটো হাত, একটা হাত এর সাথে হ্যান্ডশেক করলো, একটা হাত এর সাথে, আর এর একটা হাত আছে, এর একটা হাত আছে, বললো আমরা নিজেদের মধ্যে হ্যান্ডশেক করে নিই, বলে একটা বন্ড হয়ে গেল। বোঝা যাচ্ছে? তাই এক্ষেত্রে অপশন বি হবে কারেক্ট। এরকম পারক্সাইড হচ্ছে, হাইড্রোজেন পারক্সাইড হয়, বেরিলিয়াম পারক্সাইড, এটা এটা হতে পারে। তারপরে দেখো, গলিত সোডিয়াম ক্লোরাইড আর সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি উৎপন্ন হবে? এটা কিন্তু আমি বলবো না। ক্যাথোড কি অ্যানোড কি আমি তোমাদের আগে বুঝিয়ে দিয়েছি। বলো, তোমরা বলো, ঝট করে বলো। সোডিয়াম ক্লোরাইড মানে কি? NaCl। NaCl যখন বিভাজন হবে, Na কি? ধাতু। ধাতু সবসময়তে পজিটিভ হয়, আর অধাতু ক্লোরিন সবসময়তে নেগেটিভ। তার মানে Na প্লাস আর Cl মাইনাস তৈরি হবে। আর জলের ক্ষেত্রে কি হবে? H প্লাস ও H মাইনাস, দুটো জুড়ে H2O হয়। H প্লাস ও H মাইনাস, আর ওদিকে Na প্লাস Cl মাইনাস। এবার ক্যাথোডে সমস্ত প্লাসগুলো যায়, ক্যাথোডে নিজের চার্জ হয় মাইনাস, এই জন্য প্লাসকে অ্যাট্রাক্ট করে, আর ওই জন্য ক্যাটায়নগুলো ওর কাছে যায় বলে ওর নাম ক্যাথোড। ঠিক আছে? তাহলে অপশন কোনটা হবে? এ হবে। সোডিয়াম প্লাস হাইড্রোজেন প্লাস দুটো এক জায়গায় জড়ো হবে ক্যাথোডে। তারপর দেখো, কোন বস্তুটা এখানে রাসায়নিক ধর্মের ভিত্তিতে নিচের কোন পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলটি বাকিদের থেকে আলাদা? এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে কোনটার পরমাণু ক্রমাঙ্ক কি। এটা কিন্তু পিরিয়ডিক টেবিল থেকে তোমাদের কোশ্চেনটা এসেছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এটা। পিরিয়ডিক টেবিল থেকে, পিরিয়ডিক টেবিল তোমাদের মুখস্থ করতে হবে, আমি ভিডিও শেষে দিয়ে দেবো। ঠিক আছে? এক্ষেত্রে দেখা যায় 4 মানে হচ্ছে বেরিলিয়াম, 4 মানে বেরিলিয়াম, 8 মানে অক্সিজেন, 12 12 মানে হচ্ছে ম্যাগনেসিয়াম, 20 মানে হচ্ছে ক্যালসিয়াম। আমার মনে আছে কারণ আমি পিরিয়ডিক টেবিলটা আমার চোখের সামনে ভাসছে, ওই জন্য। এবার দেখা যায় কি, এটা তোমরা পিরিয়ডিক টেবিল না দেখলে বুঝতে পারবে না, আগেই বলে দিচ্ছি, কিন্তু তাও চেষ্টা করছি বোঝানো। বেরিলিয়াম, বেরিলিয়াম তারপরে
ম্যাগনেসিয়াম, তারপরে ক্যালসিয়াম, এগুলো একই পর্যায়ে, মানে একই শ্রেণীতে আছে, মানে একটাই গ্রুপেতে থাকে। এদেরকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। আরও আছে, এরা তার মধ্যে অক্সিজেন শুধুমাত্র আলাদা, অক্সিজেনই আলাদা থাকে। এই জন্য আর আরেকটা ভাবে তোমরা দেখতে পারো, এর ভ্যালেন্সিতে কত আছে, জট করে বলো এর ভ্যালেন্সিতে কত আছে ইলেকট্রন, কটা ইলেকট্রন আছে ভ্যালেন্স ইলেকট্রন। তোমরা দেখতে পারো এর ভ্যালেন্স ইলেকট্রন দুটো, এরও দুটো, এরও দুটো। ঠিক আছে, তো সেই হিসেবে আর সব থেকে বড় কথা ক্ষারীয় মৃত্তিকা ধাতু, সেই জন্য এরা, এদের তিনজনের পরস্পর সমান, এ শুধু আলাদা। তাহলে অপশন বি কারেক্ট। তারপর দেখো, যোজ্যতা দিয়ে তৈরি কিন্তু তোমাদের শিখিয়ে দিয়েছিলাম। একটা ধাতু আছে এম, সে সিএল এর সাথে বিক্রিয়া করে Cl3 তৈরি করেছে। এবার তার মানে কি, এম এর কত হলো, এম এর যোজ্যতা কত হলো 3, আর যেহেতু এর ধাতু, তাহলে এটা হবে এম এর যোজ্যতা +3। বোঝা যাচ্ছে কেন হলো? সিএল যতগুলো বসেছে, এর যোজ্যতাটাই তো এর পায়ে বসবে, আর সিএল এর যোজ্যতা 1, এটাই এর পায়ে বসছে, তাই এটা 1, এটা 3, সেই কারণে M3+। এবার কি বলেছে, নাইট্রাইডের সংকেত, এই ধাতুরই নাইট্রোজেন, মানে এর সাথে নাইট্রোজেন অ্যাড হবে। নাইট্রোজেনের কি, নাইট্রোজেনের ভ্যালেন্সি ঝট করে বলো, নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক কত, 7, তার মানে কি 2 5, 2 5 হলো, 2 5 যেহেতু হলো, লাস্ট কক্ষপথে 5টা আছে, 5 আছে মানে আমি কি বলেছিলাম 8 থেকে মাইনাস করতে, তার মানে এর ভ্যালেন্সি -3। মাইনাস কেন হলো, এ অধাতু বলে। বোঝা গেছে? এবার যখন এ পরস্পর বসবে, এ আর এ যখন পরস্পর বসবে, তখন এই 3 আর এই 3 কি হবে, ব্যালেন্স হয়ে যাবে, নিউট্রালাইজ হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে, হয়ে গিয়ে কি তৈরি করবে, Mn। অপশন বি কারেক্ট। বোঝা গেছে? যদি নাইট্রোজেনের যোজ্যতা বা নাইট্রোজেনের বদলে এমন কিছু আছে যার যোজ্যতা হচ্ছে 2, ধরো এখানে -2 ধরলাম, আর এম এর +3, তাহলে কি হতো, M2N3 হতো। তাহলে এরটা এর পায়, এরটা এর পায়, কিন্তু এক্ষেত্রে কি দুটোই -3। এবার -3 কি হয়, দেখো ভালো করে বুঝবে এটা। দুটো কম্পাউন্ড আছে, দুটো এলিমেন্ট আছে, ঠিক আছে, দুটো এলিমেন্ট, তাদের যোজ্যতা একটা আছে। ধরো এর আমি 6 ধরলে, এর 3 ধরলে, সব সময়তে রেশিও যেটা করা হবে দুটো যোজ্যতার সংখ্যা, সেই রেশিওটা যেটা বেরাবে, সেটাই সবসময়তে এখানে বসবে। রেশিওটা সবসময়তে ইউজ হবে। এবার যদি -3 আর -3 থাকে, 3/3 কত হয় রেশিও করলে, অনুপাত করলে 3/3 1, তাহলে এর মাথাতে 1 বসবে, এর মাথাতেও 1 বসবে, তার মানে এর পায়েতে, এর পায়ে দুটো পায়েতে 1, 1 1 কত হবে, 1ই হবে, ওটাই থাকবে, Mn হবে। বোঝা গেছে? না বোঝা থাকলে একটু রিভাইন্ড করে দেখো, আশা করছি বুঝতে পারবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু সব। তারপর দেখো, এটা তোমাদের একটু করে দেখতে হবে। আর সব থেকে বড় কথা দেখো, একটা জিনিস মনে রাখবে, কোনো কম্পাউন্ড দেওয়া হয়েছে, তাকে গরম করা হলো, হিট দেওয়া হলো, হিট দেওয়ার পরে কোনো জিনিস, কোনো কম্পাউন্ড আয়নিক অবস্থাতে থাকবে না, সে কোভ্যালেন্ট হয়ে যাবে। আয়নিক অবস্থা থাকবে না মানে, এক্ষেত্রে দেখো এ আয়নিক অবস্থায় নেই, দেখো আয়নিক বাদ দাও, তোমরা অত বুঝবে না। এটুকু খেয়াল রাখবে যে যখন ম্যাগনেসিয়াম আর এটাকে হিট করা হচ্ছে টোটালটাকে, তখন MgO তৈরি হয়, CO2 তৈরি হয়, আর H2O তৈরি হয়। কোনো জিনিস কিন্তু আয়নিক অবস্থা থাকে না, অপশন বি হবে কারেক্ট, কারণ এটা উৎপন্ন হয় না।
আয়নিক অবস্থায় হিসেবে তোমরা দেখো, কোভ্যালেন্ট এখন বুঝতে হবে না, আয়নিকটা তোমরা বুঝতে পারবে। কোভ্যালেন্ট ক্লাস নাইনে আছে, না ক্লাস নাইনে আছে মনে হয়, একটুখানি আছে হয়তো, আর টেনে গিয়ে বেশিরভাগটা আছে, টেনেই মেনলি আছে। দেখো Mg CO3, এটা একটা আয়নিক, কারণ এ যখন ভাঙে না, Mg+ আর CO3- হয়। প্লাস মাইনাস আয়নে যখন থাকবে, ভালো করে বোঝো, তখন এবার আয়ন কি করে হচ্ছে, কেন প্লাস মাইনাস হচ্ছে, এগুলো কিন্তু ক্লাস 10-এর জিনিস, এগুলো তোমাদের অতটা এখন বুঝলে মাথায় চাপ পড়বে। ঠিক আছে, অন্য একটা বড় ভিডিও করে বুঝিয়ে দেবো, আপাতত এখন এগুলো বুঝলে তোমাদের মাথায় চাপ পড়বে। ঠিক আছে, আপাতত এটা দেখে রাখো। দেখো Mg HCO3 কটা আছে, দুটো আছে, টোয়াইস আছে, দেখো টোয়াইস, এ দেখো টোয়াইস আছে, তার মানে MgCO3 দুটো আছে, MgHCO3 দুটো আছে। এবার এমজিটা যদি এখানে CO3 এমজির সাথে একটা CO3 বসে যায়, তাহলে কি পড়ে থাকবে, একটা এইচ পড়ে থাকবে, দুটো এইচ পড়ে থাকবে, আর দুটো CO3 পড়ে থাকবে, দুটো এইচ আর দুটো সি, মানে H2CO3, দুটো এইচ আর একটা CO3 পড়ে থাকবে। এরকম কি কোনো জিনিস হয়? হয় না, হয় না এরকম জিনিস। এবার এ যদি H2O আর CO2 হয়, তাহলে একটা ব্যাপার, কিন্তু জেনারেলি এটা হয় না। জেনারেল যদি নর্মাল গরম করা হয়, এই জিনিস কখনো তৈরি হয়, এই জিনিস তৈরি হলে এটা কোনো অস্তিত্ব থাকে না। যার জন্য কিভাবে ভাঙে, MgO-তে ভাঙে, CO2-তে ভাঙে, আর H2O-তে ভাঙে। বোঝা গেছে? এমজির যোজ্যতা মানে এমজির দুটো হাত থাকে, যেমন কার্বনের চারটে হাত, এমজির সবসময় দুটো হাত থাকে। বা দুটো হাত এ ফুলফিল তো করতে হবে, কার্বনের তো চারটে হাত, অক্সিজেন আছে তিনটে। এবার সমস্তটা যদি এই নিয়ে নেয়, তাহলে বাকিগুলো ক্ষেত্রে তো হবে না। এক্ষেত্রে অপশন বি কারেক্ট, কারণ এই তিনটে তৈরি হয়, অপশন বি তৈরি হয় না খালি। কেন তৈরি হয় না বুঝে গেছে। নেক্সট দেখো, আজকে লাস্ট কোশ্চেন। যে ধাতুটি ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করে H2 নির্গত করে, একটা ধাতু আছে, ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করলো, করে জল কি H2O, H2O কে ও কি করে, H2 কে আলাদা করে দেয়, আর অক্সিজেনকে আলাদা করে দেয়। এরকম কোনটা আছে? এরকম হলো সোডিয়াম। সোডিয়াম বাস্ট করে জলে দেওয়া হলে, ও রীতিমতো বাস্ট করবে, পুরো চকলেট বোমের থেকেও বেশি জোরে বাস্ট করবে। কেন করবে? ও সোডিয়ামকে আলাদা করে দেয়, বা সোডিয়াম সোডিয়াম হাইড্রোজেন অক্সিজেনকে আলাদা করে দেবে। এবার হাইড্রোজেন হচ্ছে হাই ফ্লেমেবল, হাইড্রোজেন প্রচুর তাড়াতাড়ি আগুন ধরে নেয়, ও জ্বালানি এক প্রকার। এবার নীল আগুন জ্বলে হাইড্রোজেনে। সোডিয়াম হচ্ছে হাইলি রিয়াক্টিভ, ও যার মধ্যে থাকবে খুব তাড়াতাড়ি রিয়াকশন করে ফেলবে। সোডিয়াম হাইলি রিয়াক্টিভ, পটাশিয়াম আরও বেশি রিয়াক্টিভ। এখানে যদি অপশানে কোথাও পটাশিয়াম থাকতো, তাহলে পটাশিয়াম হতো আনসার, কারণ সোডিয়ামের থেকেও পটাশিয়াম বেশি রিয়াক্টিভ, ও বেশি হাইড্রোজেনকে আলাদা করবে। ঠিক আছে, বোঝা গেছে? এবার যেহেতু বেশি রিয়াক্টিভ, ও দুটোকে ভাঙছে, আমি কি বলেছিলাম, দুটো একটা কম্পাউন্ড যখন দুটো এলিমেন্টে ভাঙছে, মৌলতে ভেঙে যাচ্ছে, তখন কি হয়, ওদের মধ্যে বন্ডটা ব্রেক করে যায়। এবার বন্ড যখন ব্রেক করছে, তার যে শক্তিটা, যে এনার্জিটা দিয়ে বন্ডটা জুড়ে ছিল, সেইটা বাইরে বেরিয়ে যাচ্ছে, রিলিজ হয়ে গেল। তবে এনার্জি কি হিসেবে রিলিজ হয়? হিট। সব সময়তে এনার্জি হিট হিসেবে রিলিজ হয়। তাই জন্য সোডিয়াম জলে দিলে যেহেতু প্রচুর পরিমাণ রিয়াকশন করে, তাই জন্য প্রচুর হিট উৎপন্ন হয়, হাইড্রোজেনও বেরাচ্ছে, হিটও হচ্ছে, হাইড্রোজেন হিটকে ক্যাচ করে আগুন জ্বালিয়ে দেয়, বলে দুম করে একটা বাস্ট করে। বোঝা গেছে? এক্সপ্লোশন হয়ে যায়। কিন্তু এখানে পটাশিয়াম থাকলে, পটাশিয়াম যেহেতু বেশি, তাই পটাশিয়াম আনসার হতো। বোঝা গেছে? আজকে এই 7টাই কোশ্চেন এনেছি, আজকে আর বেশি আনিনি, কারণ আজকে কনসেপ্টটা অনেকটা ছিল, আমি জানি না তোমরা বুঝতে পেরেছো কি না, স্পিডে পড়ালাম অনেকটা।
কমেন্টে জানাবে বুঝতে পেরেছো কিনা, কোথাও ডাউট থাকলে বলবে। আর হ্যাঁ, আগের দিনে অপটিক্সে যে কোশ্চেনটা তোমাদের করিয়েছিলাম, একটা মানে বৃত্তের মধ্যেতে লাইট পাস হচ্ছে, যে যে কোশ্চেনটা করিয়েছিলাম তোমাদের, ছয়ের ছিল মনে হয় মেবি, ওটা অপশন ডি হতো। ঠিক আছে, আমি তাড়াহুড়োতে খেয়াল করিনি, এ করে দিয়েছিলাম। আগে একটা ভিডিওতে, লাইটের ভিডিওতে ডি বলেছিলাম, ওটা ডি হবে। আমি ভুল করে এ বলে দিয়েছি আগের দিন, তোমরা ঠিক করে নিও। যারা বলেছে যে ডি হবে তাদের মানে কি বলবো, তারা বুঝতে পেরেছে জিনিসটা, এটা দেখে খুব ভালো লাগলো। ঠিক আছে, তো আজকের জন্য এতটাই। পিরিয়ডিক টেবিলটা তোমাদের দিয়ে দিচ্ছি। পিরিয়ডিক টেবিলটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বাড়িতে, হয় পিডিএফ করে বের করে নেবে, না হলে এই প্রিন্ট আউট করে বের করে নেবে, না হলে খাতায় করে নেবে, তোমাদের ইচ্ছা। দেখো, স্যার চাইলে এগুলো সবই করিয়ে দিতে পারতো, কিন্তু স্যারের এখন সময় অতটা হচ্ছে না, ওই জন্য আমি করাচ্ছি। ঠিক আছে, আপাতত আশা করছি তোমরা আমার পড়ানো বুঝতে পারছো, কেমন পড়াচ্ছি মানে সেগুলো সব কমেন্টে বলে দিও তোমরা কতটা কি বুঝতে পারছো। ঠিক আছে, নেক্সট ভিডিও দেখা হচ্ছে। দিনে প্র্যাকটিস করো আর পিরিয়ড টেবিলটা পুরো মুখস্থ করে ফেলো।